যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে এই গানটার আসলে একটা আমার মনে হয় ভালো অর্থ আছে। সেটা হলো সবসময় যদি আমাদের শক্তির প্রয়োজন হয়, সাহসের প্রয়োজন হয়, কখনো চলার পথে আমরা কাউকে নাই বা পাই, তাহলে কি থেমে যাব? একেবারেই না, বরং তখনই হতে হবে নিজের শক্তি নিজেকেই। এবং আজকে সেই বিষয় নিয়ে আমাদের আড্ডা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে আমাদের লেডিস ক্লাবের আড্ডায়। আমি আছি অহনা তাসনিম খান আপনাদের সাথে, এবং আমার সাথে আজকে তিনজন বিশেষ বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমার শুরুর কথায় খানিকটা আপনারা আবহ পেয়েছেন যে আজকে কি বিষয় নিয়ে আমরা কথা বলছি। সেটা হলো নিজেই নিজের শক্তি। এটাই আজকে আমাদের আড্ডার বিষয়, এবং সেই বিষয়ে কথা বলতে যারা এসেছেন চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন কানিজ ফাতেমা বর্ণালী, তিনি একজন সঙ্গীত শিল্পী, এবং তার পাশে আছেন ফারজানা হক সুমি, তিনি শতাধিকারী দেশি তন্তুজ, এবং তার পাশে আছেন দীপা বণিক, তিনি দীপান্বিতার শতাধিকারী। তিনজনকেই অনেক অনেক স্বাগতম। এবং লেডিস ক্লাবে এসে কেমন লাগছে জানতে চাই সবার আগে বর্ণালী আপুর কাছে। প্রথমেই আমি লেডিস ক্লাবের সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আলো ঝলমলে পরিবেশে এসে খুবই ভালো লাগছে। বাহ, চমৎকার। সুমি আপুর কাছে এসে শুনে নেই, লেডিস ক্লাব দেখা হয় বা কাজের ফাঁকে সময়টা বের করে কিভাবে লেডিস ক্লাবের সাথে নিজেকে আসলে কানেক্টেড করেন? ধন্যবাদ আপু, ধন্যবাদ সবাইকে। লেডিস ক্লাব আমার দেখা হয়, আমি যেহেতু লেডিস ক্লাব পেজে আছি, সেখানে আমি সবার প্রোগ্রাম দেখি সবসময়। আসলে নিজেকে খুব প্রাউড ফিল হয় তখন যে নারীরা আমরা এখানে বসে কথা বলতে পারছি। আমিও এখানে আসছি কথা বলার জন্য, নিজেকে অনেক বেশি প্রাউড ফিল হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রতিদিন আমরা আসলে অনেক সময় এই লেডিস ক্লাবের মাধ্যমে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হলো আমি অনেক পেশার অনেক মানুষের সাথে আসলে পরিচিত হই। তা আমার আসলে সবসময় খুব গর্ববোধ হয় যে আমাদের দেশে এত নারীরা আছেন এবং এত জায়গায় ওনারা কাজ করছেন, এবং দেশের অর্থনীতিতে তারা আছেন, সংস্কৃতির অঙ্গনে আছেন, কোথায় নেই নারীরা। দীপান বণিক আপুর কাছে এসে একটু শুনতে চাই লেডিস ক্লাবে আসার অভিজ্ঞতা বা অনুভূতি। প্রথমে লেডিস ক্লাবকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি লেডিস ক্লাব অনেক দিন থেকেই দেখছি, যেহেতু আমাদের বিভিন্ন পরিচিত মুখ আসে এখানে। তো আমার একটা জিনিস ভালো লাগে, যেটা যে আমাদের যে না বলা কথাগুলো আমরা নারীরা অনেক সময় বলতে পারি না, প্রাণ খুলে কথা, সেটা এখানে এসে বলা যায়। খুব ভালো লাগে এর জন্য। চমৎকার। আমরা এসে একটু বর্ণালী আপুর কাছে সঙ্গীত জীবনের শুরুটা সম্পর্কে জানতে চাই। আপনি একজন সঙ্গীত শিল্পী, এবং সঙ্গীত আমি জানি সাধনার মতো। এই সাধনা কবে আপনার জীবনে আসলো? কবে থেকে বুঝলেন যে আমি এই সাধনার অন্তর্ভুক্ত একজন মানুষ হয়ে গেছি? প্রথমেই আমার বাবার অনুপ্রেরণায় আমি এই সঙ্গীত জগতে আমার প্রবেশ, এবং তারপরে আমার হাজব্যান্ড আমার সবসময় সহপাঠী, সাথে বসে আমরা একসাথে বসে সবসময় প্রতিদিনই কম বেশি গান করা হয়, গান শোনা হয়। তো সঙ্গীতের সাথে আমি সবসময় আছি, পাশাপাশি কবিতায় আছি। কবিতায়ও আছেন। তো দেখা যায় যে সংস্কৃতির একটা অঙ্গনে যখন এসে পড়া হয়, আমি একটু জানতে চাই গান আর কবিতা দুটো আপনার কাছে একই লাগে নাকি কোনোভাবে আলাদা কিছু আছে যেটা আপনি অনুভব করেন? দুটোর ভেতরেই মানে হৃদয়ের যে একাত্মতা, দুটোই আমি বুঝতে পারি। সঙ্গীতে যেটা হয় যে আমরা স্বাধীনতা সেইটা নাই, সুরের মধ্যে আমাকে এটা করতে হয়। আর কবিতায় আমি আমার নিজস্ব যে অনুভূতি, আবেগটা একটু অন্যরকম করে ঢেলে দিতে পারি, যেটা হয়তো কারো সাথেই মিলবে না। বাহ, চমৎকার, সুন্দর অনুভূতি। সুমি আপুর কাছে এসে জানতে চাই, আপনার আর আমার একটা মিল হলো, আমাদের দুজনের মধ্যে আজকে একটু নীলের ছোঁয়া আছে। আজকে সকাল থেকে আমি খুব চাইছিলাম যে আজকে খুব বৃষ্টি হোক, এবং এখন না বাইরে আবহাওয়াটা ওরকমই হয়ে গেছে। তো আপনার কাছে এসে আমি একটু জানতে চাই, এখন বৃষ্টির আলাপ পরে হবে, দেশি তন্তুজ সম্পর্কে এটা শুরুটা কবে হলো, কিভাবে হলো? দেশি তন্তুজ হচ্ছে আমার বিজনেসটা হচ্ছে 2011 সাল থেকে অফলাইনে। তো পরিস্থিতি যখন দেশের অবস্থা যখন করোনাকালীন সময়, তখন চিন্তা করলাম যে অফলাইন তো চলছেই, এখন অনলাইনে বাসায় বসে একটা পেজ খুলে ফেলি। অনলাইনে আমি এই যাত্রা শুরু আমার 2019 সাল থেকে। সেদিন থেকেই আমার পেজটা স্টার্ট করা দেশি তন্তুজ। তো চিন্তা করলাম আমার তো হচ্ছে সব দেশীয় প্রোডাক্ট, আমি যেহেতু কুমিল্লায় থাকি, আমার হচ্ছে দেশীয় খাদি বাটিক এগুলো নিয়ে হচ্ছে আমার কাজ।
সব দেশীয় প্রোডাক্ট, তাহলে আমার দেশি তন্তুজ হইতে পারে আমার পেজের নামটা। হ্যাঁ, একেবারে দেশীয় সব কাপড়, বাহ, যেখানে সবাই সবসময় দেশীয় কাপড়টা পাবে। তো সেই থেকে আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, দেশি তন্তুজটাই আমার পেজের সাথে যায়, আমার প্রোডাক্টের সাথে যায়। এবং ভীষণ সুন্দর মিষ্টি একটা নাম, দেশি তন্তুজ। দেশি তন্তুজ, তারপর থেকে দেশি তন্তুজ চলছে 2019 সাল থেকে অনলাইনে। এখনো সবার বিশ্বস্ততায় আমার পেজ অনেক দূর এগিয়ে গেছে। আসলেই চমৎকার। এবং আপনি যে কথাটা বললেন সেখান থেকে আমার একটা কথা মাথায় আসলো যে বাংলাদেশ আসলে উন্নয়নশীল দেশ, তা আমাদের এখন উন্নয়নের অনেক জায়গা বাকি আছে, তারপরও ডিজিটালাইজেশন দিয়ে অনেকভাবে আমরা এগিয়ে গেছি। এবং নারীরা একটা সময় ছিল যে ঘরে বসেছিল, এবং তারপরে আমাদের হাতে ফোন আসলো, স্মার্টফোনের ব্যবহার আমরা শিখলাম। কোভিডের যে সময়টা, প্রাকৃতিক একটা দুর্যোগ বা কোনো একটা খুব সংকটাপন্ন একটা সময় যখন আমাদের দেশে আসে, তখন উন্নয়নশীল দেশ হিসেবে হতে পারতো যে আমাদের দেশের অর্থনীতি পুরো ভেঙে চুরে গেল, কিন্তু সেই একটা আতঙ্কের সময় নারীরা যেভাবে জেগে উঠলেন এবং নারীরা যেভাবে নিজেই নিজেদেরকে শক্তি জোগালেন যে না, ঘরে বসে নয়, আমি সেই সময় জেগে উঠবো এবং নিজে কিছু করব, এটা কিন্তু খুব শক্তির একটা প্রমাণ। এটা আমার কাছে চমৎকার লাগে যে কিভাবে একটা অভিশাপের মতো সময় আমাদের জন্য আশীর্বাদের মতো হয়ে গেল, তাই না? চমৎকার চমৎকার। আমরা একটু দীপা বণিক আপুর কাছে আসি। আমি অনেক আগে একটা নাটক দেখেছিলাম ছোটবেলায়, নাটকটা হলো সরি দীপান্বিতা, এরকম একটা নাটক, ভীষণ ছুঁয়ে যায় আমাকে নাটকটা, আমার খুব পছন্দের ছিল। তা আপনার পেজটা হলো দীপান্বিতা, এটার অনুপ্রেরণা কোথা থেকে এসেছে সেটা শুনুন। অনুপ্রেরণা বলতে আমি যখন বিজনেস স্টার্ট করি তখন অনলাইন পেজ শুরু হয়েছে অনেক, আমিও অনলাইনে কেনাকাটা করতাম। তবে কখনো বিজনেস করবো, আমার ক্লোজ ফ্রেন্ডরা তখন বিজনেস করতাম। আমি যেহেতু জব করতাম, এটা হচ্ছে 2013 সালে। 2013 সালে যখন আমার বিয়ে হয়ে যায় আমি জব ছেড়ে দিই। তো টোটালি একদম হাউস ওয়াইফ যেটাকে বলে, আমি ওই যে আপু গান করছে, কবিতা বলছে, আমি একটা সময় এই অঙ্গনটাতে খুব জড়িত ছিলাম। তো এখন তো অনেক বছরের গ্যাপ হয়ে গেছে, তো আফটার ম্যারেজ সেটা আর কন্টিনিউ করা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল, আমি উদিচি করতাম, তো সবসময় নিজের পছন্দের পোশাক পরতাম আর কি, যেটা নিজে মেক করা যায় বা দেশীয় যে প্রোডাক্টগুলো, এবং একটু আলাদা কিছু পরবার একটা আলাদা, হ্যাঁ আলাদা কিছু পরার একটা ইচ্ছে থাকতো। তো একটা সময় দেখা যায় কি, যারা একটা সময় জব করতো, বা আমি মফস্বল, আমি ফেনীতে বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে কিন্তু কুমিল্লায়, আমি কুমিল্লায় থাকি। তো তখন দেখতাম যে আশেপাশে প্রচুর প্রোডাক্ট হয়, যে দেখা যায় না যে একটা মেয়ে যখন বিয়ের পরে যখন একটা ফ্যামিলিতে চলে আসে, আমার হাজব্যান্ড আবার প্রবাসী, তো আমি তাকেও কাছে পাচ্ছি না। তো একটা সময় দেখা যাচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, ফ্যামিলি বা সব কিছু নিলে, দুটো বাচ্চা পরপর। তো যখন আমি বিয়ে 7 বছর পরে আমি কুমিল্লায় থাকি, কুমিল্লা হচ্ছে বলা যায় যে বিজনেস করার জন্য, মেয়েদের ঘরে বসে বিজনেস করার জন্য একটা প্রাণকেন্দ্র বলা যায়, যে প্রোডাক্টগুলো আমরা পাই আর কি, তো খাদি এবং বাটিক। তো ভাবলাম যে না, শুরুই করে দিই। 2019 সালে আমার এই যাত্রা শুরু হয়, তাও আমার একটা ফ্রেন্ডকে সাপোর্ট করার জন্য, যে আমার ফ্রেন্ড বলল যে দীপা, তোর ওখানে তো অনেক প্রোডাক্ট আছে, আমি কিছু করতে চাচ্ছি, তো তুই যদি আমাকে কিছু প্রোডাক্ট পাঠাস। তো আমি ঠিক ওর জন্য কিছু প্রোডাক্ট কিনে আমি ফেনীতে গেলাম। ফেনীতে যাওয়ার পরে দেখলাম যে সে ওটা দিয়ে কিছু করতে পারছে না। তা আমার মনে হচ্ছিল, আমার ভেতর থেকে যাচ্ছিল যে আচ্ছা, আমি একটা পেজ খুললে কেমন হয়, আমি করে দেখি, আমি কেন পারবো না। তো তখনই আসলে দীপান্বিতা যাত্রা শুরু 2019 সালে, নাম থেকে দীপান্বিতা। হ্যাঁ, তো একদিন ভোরবেলা আমি ঠিক 4টার সময় ভাবছিলাম যে কি নাম দিব, কি পেজের। হ্যাঁ, তো তারপর ভাবলাম যে অনেক নাম তখন পেজের, তখন আমি ভাবলাম যে না, দীপার সাথে দীপান্বিতা, যদিও আমার নাম দীপান্বিতা না, দীপা, কিন্তু দীপান্বিতা চলে আসছে। তো সেই থেকে এখন পর্যন্ত কাব্যিক যদি কিছু ব্যবহার করি, তো দীপা থেকে দীপান্বিতা খুব স্বাভাবিক মিলে যায় আসলে। হ্যাঁ, তো সেই সময়টা আমি ফ্রেন্ডদের অনুপ্রেরণা বা ফ্রেন্ডদের সাপোর্টে, আমার ফ্রেন্ডরা খুব সাপোর্ট করে আমাকে, শুরু করে দিই। এরপর যখন কোভিড শুরু হয়ে যায়, তখন আমি আসলে আমার, এখন সবাই চেনে ওমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট 2 এর দেখা পাই। তো সেখান থেকে আমার আজকের এই এতটুকু, আমি ওই গ্রুপটাতে যখন আসি, তখন যে আমার পথ চলাটা শুরু হয়, সেখান থেকে এখন পর্যন্ত আমার এই সাকসেসটা হচ্ছে
চলছে পুরোটাই, এখনো, হ্যাঁ, তাই না? চলছে। বাহ, চমৎকার। এই যে চলমান থাকার যে বিষয়টা অনেক সময় জীবনে আসে যে ভেঙে পড়ছি কিংবা মনে হচ্ছে আর হবে না, হয়তো অনেক সময়ই আসে, তাই না? এবং নারীরা ভেঙে পড়া আরো সহজ, কারণ নারীদের উপর আসলে সংসার সামলানোর একটা দায়িত্ব, বাইরের কাজ করা, দেখা যাচ্ছে অনেক সময় যদি স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করতে হয়, নারীদের পাশ থেকেই হয়তো একটু আশা করা হয় যে ওই হয়তো অ্যাডজাস্ট করবে ওর সংসারের জন্য। তো সেই যে ভেঙে পড়ার একটা সময়, সেই সময়টা কখনো এসেছিল কিনা বর্ণালী আপু? হ্যাঁ, সেই সময় তো আমার মনে হয় প্রতিটি নারীর জীবনেই আসে। তো তখন অবশ্যই ঘুরে দাঁড়াতে হয়। আর ঘুরে দাঁড়ানোর জন্য বাহির থেকে শক্তি না, নিজের ভেতর থেকেই শক্তিটা জাগাতে হয়, যেটা আমি সবসময় পেয়েছি আমার পরিবারের সদস্য এবং আমার যে সংস্কৃতি চর্চা, গান, এবং তখন আমি গানই করতাম, তখন কবিতা ঠিক করতাম না, কবিতা সাম্প্রতিককালে যোগ হয়েছে। তখন আমার গান থেকে এই শক্তিটা আমি পেতাম। বাহ, তাহলে গানের মাধ্যমেও কিন্তু মানে সংস্কৃতি চর্চা বলি আসলে, পরে তো আপনার কবিতার সাথে একটা সম্পৃক্ততা হয়েছে। তো গান, কবিতা বা সংস্কৃতির সাথে আসলে নিজেকে রাখা, একসাথে কানেক্ট করে রাখার যে বিষয়টা, সেটা আসলে যে ভেতরে শক্তির সঞ্চারণ করে, সেটা আসলে অনেক বন্ধুর জানা উচিত যে আপনারা সবসময় দেখা যায় যে জীবনের টানাপোড়েনের মাঝে নিজের শখ, নিজের ভালো লাগার জায়গাটা হয়তো সরিয়ে রাখছেন, দূরে রাখছেন, সেটা কিন্তু আপনার শক্তি কমিয়েও দিতে পারে। এটা হতেই পারে। আমি এসে সুমি আপুর কাছে শুনি, এই যে ভেঙে পড়ার সময়টা আসে, প্রতিবন্ধকতা আসে, কোনো একটা সময়ের কথা মনে করতে পারেন কিনা যে এরকম একটা সময় আমি মানে ভাবছিলাম যে আর হবে না? সময়টা হচ্ছে আপু, আমরা যেহেতু নারীরা আসলে ঘরে বাইরে সব জায়গাতেই সমানভাবে কাজ করতে হয়, একটা উদ্যোগ সামলিয়ে সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে আমাদের কিন্তু সারাটা দিন এভাবেই যায়। তার মাঝে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আসে। তো সেটা ক্ষেত্রে বলতে পারি যে আমরা যারা অনলাইন বিজনেস, আমাদের অনলাইনে অনেক প্রতিবন্ধকতা আসে। এক এক সময় মনে হয় যে আমি বোধহয় আর পারবো না, বা আমার মনে হয় আর হচ্ছে না, বা আর পারছি না, সেরকম অথবা কিছুদিন রেসপন্স না আসলে মনে হয় আমার পেজ কি বন্ধ হয়ে গেল, পেজ কি বন্ধ হয়ে গেল নাকি না। আমি মানে এমন এমন কাস্টমারের সাথে প্রায় সময় কথা হয়, দেখা হয় যে আমি কি আসলে কি করছি, আমি মনে আর পারবো না, বা এইভাবে হবে না। এবং অন্যের সাকসেস শুনলেও মাঝে মাঝে মনে হয় যে ওরা তো পেজে ভালো করছে, আমি কি এমন করছি না, এরকম একটা টেনশন সব সময়। তো সেটা তো অবশ্যই থাকে। তারপরে ফ্যামিলিতে যেহেতু সারাদিন কাজকর্ম, বাচ্চা কাচ্চা, স্কুল, রান্না বান্না, সবকিছু মিলে যে মনে হয় যে আর তো পারছি না। কিন্তু এক এক সময় মনে হয় যে না, এটা বলবো না, কেন পারবো না। আমি তো আজকে বাইরে গিয়ে কোথাও জব করতে হচ্ছে না। বাইরে যারা জব করছে তারা প্রতিদিন 9টা 5টা অফিস করছে, তারা প্রতিদিন বের হচ্ছে, আবার এসে বাসায়ও কাজ করছে। তা আমি তো বাসায় বসেই করছি, বাসায় সব কিছু ম্যানেজ করে আমি অনলাইনে করছি, আমি কেন পারবো না? তখন সেই শক্তিটা ভিতরে চলে আসে, না আমাকে পারতেই হবে, নিজেই নিজেকে বোঝানো যে আমাকে পারতে হবে, আমাকে পারতে হবে, আমি পারবো। বাহ, আমরা দীপা আপুর কাছে জানতে চাই যে এই যে খারাপ সময় তো আসবেই মানুষের জীবনে, কিন্তু খারাপ সময় আসার মানেই হলো এরপরে আবার সূর্য উঠবে, আবার একটা নতুন সকাল হবে। সেই খারাপ সময়টা কখন ছিল বা কিরকম সময় গেছে? আমি যদি বলি যে আসলে এই যে সময়টা মানে নিজেই নিজের শক্তি, বা আজকে যখন আমি টপিকটা দেখছিলাম ভাবছিলাম যে এটা কেন আমার সাথে মিলে গেল। তো আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু প্রতিদিন এই টপিকে মানে নিজেকে স্টাবলিশ করি যে আসলে আমরা নিজেই নিজের শক্তি, আর ওই সময়টা কিন্তু আবার প্রতিদিনই পার করি যদি একটু ভালো করে চিন্তা করি আর কি। তো আমার সবচেয়ে বেশি খারাপ সময় আমি বলবো যে আমার 2019 সাল ছিল। 2019 সালটা আমার জন্য খুবই টাফ ছিল, যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা, হাজব্যান্ড বাইরে থাকে, আমি একটু ফ্যামিলি থেকে আলাদা হয়ে নিজেকে নিজের মতো করে থাকা শুরু করলাম। তো তখন মনে হয়েছে যে না, এটা আমার জন্য একটু টাফ হবে, তখন মনে হচ্ছে আমি পারবো না। এখন মনে হচ্ছে আমার ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে, বাচ্চারা বড় হচ্ছে, আমার বিজনেস বড় হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে দেখতে হচ্ছে, তখন মনে হয় যে না আমি পারবো না। প্রতিদিনই আমার একবার করে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মনে হয় পারবো না, আবার মনে হয় যে না আমাকে তো পারতে হবে, পারছি তো, চলছে তো। এবং কাজের প্রেশার আসলে অনেক সময় মনে হয় যে প্রেশারটা সামলাতে পারছি না। আবার যদি চিন্তা করেন তখন দেখবেন যে অনলাইনে কত মানুষ আছে যারা রেসপন্সই পাচ্ছে না, তারা কত চেষ্টা করছে। এদিকে আলহামদুলিল্লাহ আপনি অনেক রেসপন্স পেয়েছেন, মানুষ আপনাকে রিচ আউট করছে এবং আপনার কাছ থেকে পণ্য কিনছে, তার মানে একটা স্বাচ্ছন্দ্যের জায়গাও আপনি তৈরি হয়ে গেছেন। তো সেটাও আবার একটা অনুপ্রেরণা। সেই বিষয়ে আসবো এবং আরো অনেক অনুপ্রেরণার গল্প হবে, নারীরা কিভাবে প্রতিদিন নিজেকে ঘুম থেকে তুলে নিজেই নিজের শক্তি হন, সেই বিষয়ে কথা হতেই থাকবে। আপনারাও থাকুন আমাদের সঙ্গে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
নিজেই নিজের শক্তি হতে আসলে বেশ একটা এফর্ট দিতে হয়। তো সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলাই উচিত। আড্ডাগুলো আসলে এরকমভাবেই পরিপক্কতা পায় যে আমরা প্রতিনিয়ত ভীষণ সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা বলি লেডিস ক্লাবে এসে, এবং আপনারাও আমাদের বন্ধুরা যারা দেখছেন আমাদেরকে টেলিভিশনে, ফেসবুকে অথবা ইউটিউবে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো জুমের আইডি আর পাসওয়ার্ড ফলো করে কিভাবে আসতে হয় জানেন, সেভাবেই চলে আসবেন প্রতিদিনকার মতো। আমাদের সকল নারী বন্ধুরা আমাদের সাথে যুক্ত হবেন, কারণ নারীদের একটা প্ল্যাটফর্ম। আমাদের যারা ভাইয়ারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, আমাদের অনেক পুরুষ বন্ধু আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখেন, শোনেন এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, তারাও নিজেদের জীবনের যত নারী আছে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের সাথে 1.5 ঘন্টা আড্ডা দেওয়ার জন্য। ফ্রুটফুল কিছুই হয়, ভালো ভালো আড্ডা দেই আমরা। সেই সময় সুবি আপুর কাছে এসে আরেকবার একটু জানতে চাই, সেই বিষয়টা হলো যে অনেক সময় অনেক মেয়েরা তারা যদি একটা ভালো ফ্যামিলি বিলং করে, যে আমার বাবার কাছে যথেষ্ট টাকা আছে, আমার মায়ের কাছে যথেষ্ট টাকা আছে, অথবা আমার স্বামী ভীষণ স্বাবলম্বী, তা আমার আসলে কাজ করতে হচ্ছে না, তো তারপরও স্বাবলম্বিতা কেন একটা নারীর জন্য জরুরি? যে আশেপাশে সবার সব কিছু আছে, তারপরও নারী, সে কিন্তু বসে থাকলেও তার কোনো অসুবিধা হচ্ছে না, তারপরও স্বাবলম্বিতা আসলে কেন জরুরি আপনার মনে হয়? সেক্ষেত্রে আপু আমার কথা হচ্ছে যে বাবা মায়ের যথেষ্ট আছে, আমার হাজব্যান্ডেরও আছে, তো আমার কি আছে? আমি কি গৃহিণী হয়েই থাকবো? হয়তো অনেকেই গৃহিণী আছেন, কিন্তু এটা যদি ভিতর থেকে ফিল করি যে না আমি কিছু করব, সেটা যেটাই হোক, চাকরি হোক, বিজনেস হোক, যেটাই হোক আমি কিছু করব, সেটা আমার ভিতর থেকে আসতে হবে। তারপর হচ্ছে ফ্যামিলি সাপোর্ট, আমাকে কিছু একটা করতে হবে, কারণ আমার নিজের পরিচয় দরকার, তাই না? প্রত্যেকটা নারীর আসলে নিজের পরিচয় পরিচয়টা দরকার। দরকার, এবং সেই দরকার থেকে আসলে স্বাবলম্বিতাটা আসে। স্বাবলম্বিতা আমরা বর্ণালী আপুর কাছে এসে একটু এই বিষয়ে, যদি কোনো লেখা বা গান বা কোনো কবিতা থাকে, আমি শুনেছি যে তিনি গান এবং কবিতা একসাথেও করেন, এরকমও পরিবেশনা তার কাছে তৈরি আছে, সেগুলো থেকে কোনো একটা শুনতে পারি কিনা আমরা? হ্যাঁ, অবশ্যই। আমি গান এবং কবিতার যুগলবন্দি জি একটা পরিবেশন করতে যাচ্ছি। আসলে শক্তি তো আমাদের মধ্যেই থাকে, সেই শক্তিটা আরও একটা বড় উৎস কিন্তু আমরা নিজেরা নারীরা, এবং মাতৃশক্তি একটা বড় শক্তি। আসলেই তাই। নারীরা প্রত্যেকটা আসলে পরিবারেই প্রত্যেকেই যে পরিমাণ সহিষ্ণু, এবং তাদের যে সহ্য ক্ষমতা বা প্রতিনিয়ত যে প্রতিবন্ধকতা তারা বাড়ি দিচ্ছেন ধৈর্যের সাথে, সেটা আসলে চমৎকার। আমি কবি শাহিন রেজা রাসেলের একটি কবিতা মেরুদণ্ডহীনতার আড়াল ভেঙে, এই কবিতাটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান কম্বাইন্ড করে গাচ্ছি। আচ্ছা। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তুমি, হ্যাঁ তুমি, তুমি কি হয়ে যাচ্ছ দিন দিন? ভেবে দেখেছ কখনো? কখনো কি বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছ তোমার চর্বিতে ঠাসা স্থূল দেহের অন্তরালে দাসত্বের কঙ্কাল? তুমি ভুলে গেছো তোমার ঐতিহ্যের অতীত, ফেলে আসা সিংহের জীবন, যে জীবন ফেলে তুমি আজ বেছে নিয়েছ শেয়ালের জীবন। একই বৃত্তেই ঘুরপাক খাচ্ছ তুমি, তুমি দিনে দিনে ভীতু কাপুরুষ সুবিধালোভী দালাল আর পাচাটা দাসে পরিণত হচ্ছ। তুমি ভুলে গেছো এই দেশে, এই ভূখণ্ডে তোমার হাত ধরে এসেছিল 52, এসেছিল 69, এসেছিল 71। তুমি সেই রাইফেল কাঁধে বনে জঙ্গলে ছুটে বেড়ানো তেজি তরুণ। তুমি সূর্য সেনের উত্তরসূরি, তুমি তিতুমিরের উত্তরসূরি। হ্যাঁ,
তুমি তুমি রফিক শফিক বরকতের উত্তরসূরি, তুমি আসাদের উত্তরসূরি, তুমি শেখ মুজিবের উত্তরসূরি। সেই তুমি আজ শুধুই দুর্নীতিবাজ আমলা হবার সাধনায় মগ্ন। সেই তোমার হাতেই নিভে যায় আরেক সম্ভাবনাময় জীবন প্রদীপ। তুমি হয়ে ওঠো আজ সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষক, টেন্ডারবাজ অথবা ছিনতাইকারী। সেই তুমি আজ অন্যায় অবিচারে নিশ্চুপ কাঠের পুতুল। তবু তোমাকে ঘিরেই স্বপ্নের বীজ বপন, তোমাকে ঘিরেই শত আশা মানুষের। এখনো তোমার হাতে সমাজ বদলের হাতিয়ার। তুমি তরুণ, তুমি ভবিষ্যৎ সূর্য জাতির। ঘুরে দাঁড়াও, চিনতে শেখো নিজেকে। মেরুদণ্ডহীনতার আড়াল ভেঙেই বেরিয়ে এসো প্রতিবাদের ভাষা হয়ে, সাহসের অপর নাম হয়ে, সম্ভাবনার স্বপন হয়ে। বাহ বাহ, চমৎকার চমৎকার। একই সাথে দুটো এই গানটার সাথে যে আপনি এই কবিতাটা করতে পারবেন সেরকমও একটা আইডিয়া কখনো করেছেন? এটা বেশ চমৎকার একটা যুগলবন্দি হয়েছে এবং এই ধরনের পরিবেশনা আসলে লেডিস ক্লাবে আপনিই হয়তো করলেন, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দীপা বণিক আপুর কাছে আসি এবং নিজেই নিজের শক্তি হতে নারীর স্বাবলম্বিতার বিষয়টা এসে যায় এবং স্বাবলম্বিতা আসলে কতখানি শক্তি হতে সাহায্য করে। আমি তো আগেই বলেছি যে আমি জব করতাম। তো যখন আমি জব ছেড়ে বললাম হাউস ওয়াইফ লাইফ লিড করছি, তো একটা সময় দেখা যাচ্ছে কি ফ্যামিলিতে, তো যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, ফ্যামিলিতে আদার্স মেম্বার থাকে, আবার যারা জুনিয়র থাকে তারা বিয়ে করে বা তাদের মাধ্যমে নতুন মানুষ আসে। তো আমি আস্তে আস্তে যেটা দেখতে পেলাম যে আমি একপেশি হয়ে যাচ্ছি, হ্যাঁ, বা এমন কথাও আমি শুনতে পাচ্ছি। আমরা কিন্তু একটা কথা সবাই মানে কিনা জানি না, কিন্তু আমরা কিন্তু মেয়েদেরকে মেয়েরা ছোট করি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে, হ্যাঁ, সেটা পারিবারিক ক্ষেত্রে, বন্ধুত্ব বা যে কোনো ক্ষেত্রেই আমরা মেয়েদেরকে, তো এরকম কিছু কথা আমি শুনি। তখন থেকে আমার মনে হয়েছে যে না, আমি একটা সময় কিছু করতাম, এখন আমি ইচ্ছে করে ওই যে বাবার আছে, স্বামীর আছে বা হচ্ছে এস্টাবলিশড ফ্যামিলি, আমি কেন করব, করার দরকার হচ্ছে না, আমি বাচ্চা দেখি বা ফ্যামিলি দেখি, এ ধরনের একটা মেন্টালিটি ছিল। তো পরে একটা সময় সেটা চেঞ্জ হয়ে যায় যখন আমি কথাটা শুনি যে আমার কিছু করার মতো পাওয়ার আছে, আমি কেন করব না। হ্যাঁ, আমার শিক্ষাগত যোগ্যতা আছে বা আমার কর্মদক্ষতা আছে, আমি চাইলেই অনেক কিছু করতে পারি, তাহলে আমি কেন করব না। আর শুধুমাত্র কারো কথার জন্য না, নিজের জন্য, নিজে সুন্দরভাবে বাঁচার জন্য আর নিজের আত্মতৃপ্তির জন্য মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত। একেবারেই তাই। এবং আপনি যে কথাটা বললেন যে অনেকে অনেক সময় ছোট করেও কথা বলেছে, তো সেটা আপনি একটু খেয়াল করে দেখুন যে এই যে ছোট করার যে বিষয়টা, সেটা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে একটু উদ্বেলিত করলো এবং যারা আসলে পিছু টেনে ধরতে চেয়েছে তারা জানলেও না যে তারা কতটা সাহায্য করেছে আপনাকে এগিয়ে যেতে, কারণ ভেতরে জেদ চেপে গেছে আপনার। তো এটা আসলে বেশ অন্যরকম যে আমরা অনেক সময় দেখা যায় যে অন্যকে ছোট করতে চাই, মনে করি যে তাকে ছোট করে আমি বেশ বড় হয়ে গেলাম, কিন্তু দেখা যায় যে নারীরা কিন্তু একটা নেতিবাচক জিনিসকেও পজিটিভ ইতিবাচকতার দিকে নিয়ে যেতে পারেন। বর্ণালী আপুর কাছে এসেই জানতে চাই স্বাবলম্বিতার বিষয়ে আপনার কাছে কিছু শুনে। স্বাবলম্বিতার বিষয়টা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি যদিও বর্তমানে আমি হাউসওয়াইফ, কিন্তু আমি একই সাথে সংসার দেখাশোনার সাথে সাথে আমি বাচ্চা নিয়েও ক্লাস করেছি। দেখা যায় যখনই প্রতিবন্ধকতা এসেছে, আমি প্রতিবন্ধকতা নিয়েই আরও দ্বিগুণ স্পিডে এগিয়ে গেছি। আমি প্রেগনেন্সি অবস্থায় আমি যখন ক্লাস করতে গিয়েছি, ক্লাসে যখন দেখেছি যে শিক্ষকের সংকট অবস্থা, আমি প্রেগনেন্সির সময়টাতে আমি সারা রাত ওই বিষয়ে আমি পড়াশোনা করেছি এবং পরবর্তী দিন আমি দেখা গেছে আমি গিয়ে লেকচার ডায়াসে গিয়ে আমি ক্লাস নিয়েছি। এটা আসলে বিএড ক্লাসের কথা বলছি। শেখাতে আপনি চেয়েছেন এবং নিজেকে সেই লাস্ট থ্রেডটা পর্যন্ত আপনি পুশ করেছেন যে না, আমাকে করতেই হবে। হ্যাঁ, এমনকি আমি বাচ্চা নিয়েও আমি দেখা গেছে আমি এটা করেছি। তো এটা দেখে সবাই আরও অনুপ্রেরণা পেত যে
আমরা এককভাবে পারছি না, আর উনি এই অবস্থায়ও কিভাবে পারছেন। তো সেক্ষেত্রে আমি আসলে দেখা গেছিল যে তাদের শক্তি হয়ে প্রতীক হয়েছিলাম, যে আমাদের পারতেই হবে। আমাদের প্রতিকূলতা অনেক ছিল, আমাদের ব্যাচটাতে বেশ প্রতিকূলতা ছিল বিভিন্ন কারণে, কিন্তু আমরা সেই প্রতিকূলতা, আমার মনে হয় আমি শক্তি হতে পেরেছিলাম সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাহ, নিজের শক্তিটাকে আরেকজনের শক্তি বানানো, চমৎকার। সেই সময় আমাদের সাথে বেশ সুন্দর একটা জায়গা থেকে যুক্ত হয়েছেন রাশিদা আপু। তার রাশিদা আপু, বেলি আপু, তারপর আছেন মিমি আপু এবং আমাদের ঝর্ণা রাব্বানি আপু যুক্ত হয়েছেন। 4 জন বন্ধু আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আপনাদের সাথে কথা বলবো, আমি যাদেরকে চিনি না তাদের সাথে আরেকবার চেনা জানা হয়ে যাবে অবশ্যই। আজকে একটা বিরতির সময় তো হয়ে গেছে, বিরতি থেকে এসে জুমেও আড্ডা হবে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে চলে আসলাম, লেডিস ক্লাবে আছি আমরা এবং আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন এবং আমি দেখতেই পাচ্ছি, আমি নামগুলো বলে বলে গেলাম যে কারা কারা আছেন। এর মধ্যে দিলরুবা খানম আপু এবং রেবেকা আজম আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতে আমরা আসি রাশিদা আপুর কাছে। রাশিদা আপু, একটু আনমিউট করবেন। রাশিদা আপু, কোথা থেকে যুক্ত হয়েছেন আপু, একটু পরিচিত হয়ে নেই। রাশিদা আপু কানাডা থেকে যুক্ত হয়েছেন আমার মনে হচ্ছে। আপুর সাথে একটু পরিচিত হওয়ার পরে আজকে আপু আনমিউট করতে হবে একটু। রাশিদা আপু, জি, আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখি, নিজের শক্তি হওয়ার বিষয়টা, যে কখন মনে হয়েছে যে না আমার কাউকে লাগবে না, আমারই আমার শক্তি হতে হবে, সেরকম কোনো সময় এসেছিল কিনা সেই বিষয়টা জানতে চাই। জি, প্রথমে আমি আপনাদের নেক্সাস লেডিস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে সুদূর প্রবাস থেকে আমরা সবাই এইভাবে আন্তরিকতার সাথে আমাদের নিজেদের যে প্রতিভা বা নিজস্ব কিছু কথা তুলে ধরতে সুযোগ দেওয়া হয়েছে, সেই জন্য আন্তরিক ধন্যবাদ। এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও শুভ সকাল আমার এখান থেকে। এখন আমার মর্নিং। তো আমার যখন বিয়ে হয়েছে, আমার বেবি হয়েছে, তখন আমার মনে হয়েছে হাজবেন্ড বাইরে জব করতে, আমার নিজস্ব কিছু করা দরকার, আমার নিজের কিছু করতে হবে। আর আসলে ওই সময়টা সবার জন্য খুবই ডিফিকাল্ট যায়, যখন বাচ্চা নিয়ে সংসার করে নিজস্ব কিছু করা, জীবনের পিছনে ছুটে চলা খুবই কষ্টকর। আমি আসলে তখনকার সময় ছিলাম একরকম, এখন আরেক রকম। তখন আমার তো অনেক শারীরিক এবং মানসিক পরিবর্তনও হয়, তো সেই সময় আসলে মানসিক যে প্রেশারটা সেটা তো আসলে ভিন্ন রকম, এবং সেটা ডিল করে আপনারা আবার পরবর্তীতে আরেক রকম হয়ে গেছেন, সেটা একটা শক্তিরই তো পরিচয়। জি, তখন এত একটা প্রেশার গিয়েছে যে একদিকে হাজবেন্ড, একদিকে বাচ্চা, একদিকে যেহেতু হাজবেন্ড দেশে নেই, আমাকে বাচ্চা সামলিয়ে, বাংলাদেশে তো জানেন ঘর সংসার আমাদের করতে হয়, যদি আমি জব করিনি কখনো, কিন্তু আমার হাজবেন্ডের ইনকাম দিয়ে প্রপার্টি বিল্ড আপ করা ভেরি ডিফিকাল্ট। ওই সময়টা মেন্টাল প্রেশার, এবং শারীরিক তো বাদই দিলাম, মেন্টাল যে একটা প্রেশার, যে একদিকে শ্বশুর বাড়ি, একদিকে নিজের সংসার, আরেকদিকে যে ঢাকায় তখন বাংলাদেশে প্রপার্টি ডেভেলপ করা, আমি প্রপার্টি ডেভেলপ করেছি। আর তখন আমি YMC-তে YWCM তে আমি কোর্সও করেছি, নিজস্ব হাতের কাজের অনেক কিছু। তো তখন খুবই প্রেশার গেছে, এবং তারপরে আমি সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি তখনকার দিনে সবকিছুই করেছি যা যা করতে হয়। আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, এবং আমার শ্বশুরবাড়ি, আমার দেবররাও আমাকে খুব সাপোর্ট দিয়েছে এই ব্যাপারে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই আর কি, আমি এইভাবেই আস্তে আস্তে। অনেক ধন্যবাদ রাশিদা আপু। এবং আমি দেখতেই পাচ্ছি কানাডাতে ভীষণ সুন্দর একটা সকাল, আকাশে কি সুন্দর রোদ এবং গাছের পাতাগুলো ভীষণ স্পষ্ট এবং সুন্দর একটা রং। আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রেখে যে আমাদেরকে একটু করে কানাডা দেখিয়ে দিলেন, আপনাকে সেটার জন্য ধন্যবাদ। আমরা বেলি আপুর কাছে আসি। বেলি আপু, আমি খোঁজ পেয়েছি যে বেলি আপু আমাদের বর্ণালী আপুর বান্ধবী। তাকে একটু আনমিউট করতে বলি এবং তার পরিচয়টা তার কাছেই শুনি, যে আপু কোথা থেকে যুক্ত হয়েছেন, কি করেন সেই বিষয়টা। শুভ সন্ধ্যা। আমি যুক্ত হয়েছি কিশোরগঞ্জ থেকে। আমি বেলি, একজন সোশ্যাল ওয়ার্কার, নারী উদ্যোক্তা, তারপরে হচ্ছে আবৃত্তি শিল্পী। বাহ, তাহলে একই সাথে কিন্তু আপনি অনেক কিছু করছেন, তো এত কিছু করবার শক্তিটা কোথায় পেলেন সেটাও একটু জানিয়ে দিন।
এত কিছু করার শক্তি হচ্ছে যে আমার ফ্যামিলি সাপোর্ট, তারপরে হচ্ছে যে ছোটবেলা থেকে স্বাধীনভাবে বড় হওয়া, আর নিজে একটা কিছু করা, নিজের পরিচিতি তৈরি করা, সেটা ছিল প্রথমত। সেই জন্যই আসলে আমি এমন ভাবে তৈরি হয়েছি আর কি, চমৎকার। নিজের পরিচয় তৈরি করার জন্য। নিজের পরিচয় তৈরি করাটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা নিয়েই কথা বলছিলাম পুরোটা সময় জুড়ে। রেবেকা আপুর কাছে একটু এসে যাই, রেবেকা আপুর সাথে একটু কথা বলে তারপর স্টুডিওতে ফেরত যাব আবার। রেবেকা আপু, আপনার কাছে আজকের বিষয়টা নিয়ে একটু শুনি যে নিজের শক্তি হওয়াতে আসলে কে বা আপনি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নিজের জীবনে। শুভ সন্ধ্যা সবাইকে। না, সুন্দর লাগছে, শাড়িটা আমার পছন্দ হয়েছে। আপনি নিয়ে যান। যাক, আজকের বিষয়টা, ধন্যবাদ সবাইকে। স্টুডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলছে। আসলে নিজেই মেয়েরা নিজেদের শক্তি, এই কথাটা একদম মানে এপিট ওপিট দিয়েই আর কি যুক্ত জীবনের সাথে মেয়েদের। কারণ প্রত্যেকটা মেয়েই নিজের শক্তি হতে হয়। বাস্তব কেন্দ্রিক মানুষ যারা, তারা তো হয়। আর যারা হাউস ওয়াইফ, সার্ভিস হোল্ডার, প্রত্যেকটা নারীরই কিন্তু একটা দায়িত্ব থাকে। এই দায়িত্বটা নিতে যে মেয়েরা কেমনে জানি বাবার বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খায় না, সে মেয়েগুলো কেমনে জানি নিজের দায়িত্বগুলো নিতে শিখে যায়। আমি নিজের থেকেই বলি, আমি আসলে নিজে কখনো চিন্তাই করি যে আমি একটা মেয়ে নিজের দায়িত্বটা পালন করতে হবে, এটা আমার মাথায় কখনো আসেনি। আমার যখন বিয়ে হয়, আমি 90-তে বিয়ে করেছি, তো তখন মনে হতো যে জীবন চলার পথে অনেকটা ধাপ মনে হয় না বুঝেই করে আসছি। যখন বুঝতে শিখলাম, তখন যখন নিজেরটা করতে পারতাম বা করি, তখন মনে হয় এটা আমি পারবো। আমি যখন প্রথমে জব করি, তখন আমার মতো আমি জবটা করতে পারবো না। পরে মনে হলো যে না, পারবো না কেন, মানুষ সবাই পারলে আমি পারবো না, আরো তো মেয়েরা আমার পাশে আছে। নিজের শক্তি তৈরি করে নিতে হয় মন থেকে। যদি মনটা শক্ত থাকে, সামনের দিকে আগানো যায়। আর মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই। আমি সব মেয়েকেই বলবো, আমি একটা মা, সবাই মা হয়েছে। ওই কষ্টটা যখন আমরা সহে নিতে পেরেছি, অন্য কষ্টগুলো তো কোনো কষ্টই না। বাচ্চা মানুষ করা, সংসার, সবকিছু মিলে নিজের তৈরি না করলে সামনে চলতে পারতাম না আমরা। একদমই তাই। ঝর্ণা রব্বানী আপু, অনেক ধন্যবাদ আপু। ঝর্ণা রব্বানী আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু শুনে নেই, আনমিউট করে আমাদেরকে জানান। ঝর্ণা আপু, কোনোভাবেই আপনার কথা শুনতে পারছি না। ঝর্ণা আপুকে আরেকবার কেটে আরেকবার যুক্ত হতে বলছি। আপনি যেই কথাটাই বলছেন আমি শুনতে পাচ্ছি না, তো ঝর্ণা আপু কেটে আরেকবার যুক্ত হন, নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে। আর অনেক ধন্যবাদ ঝর্ণা আপু, আবার আসবো আপনার কাছে, আপনি কেটে আরেকবার যুক্ত হন। সেই বিষয়টাতে পরিবারের একটা কথা বললেন রাশিদা আপু, তো আমি একটু দীপা আপুর কাছে এসে জানতে চাই যে পরিবার আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে যাতে একটা মানুষ স্বাবলম্বী হয় এবং নিজেকে শক্তিটা দিতে পারে। এই যে মানসিক একটা স্থিতিশীলতা, এই যে শক্তির একটা সঞ্চারণ নিজের ভেতরে করা, এখানে পরিবারের তো একটা ভূমিকা অবশ্যই আশা করেন বা থাকে, সেটা একটু শুনে। একটা মেয়ে আসলে প্রথমত হচ্ছে নিজের কাজটা নিজেকেই করতে হবে, কিন্তু আপনার এই জন্য সাপোর্টটা খুব জরুরি। তো পরিবার যদি, একটা মেয়ে যদি নিজে এত কিছু করতে পারে, তার মানে হচ্ছে যে সাপোর্ট পেলে সে আরও অনেক বিশাল কিছু করতে পারবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার দিকটা যদি বলি, আমার সাপোর্ট করার মতো কেউ নেই, কিন্তু মেন্টালি সাপোর্ট করার মতো সবাই আছে। হ্যাঁ, ফিজিক্যাল সাপোর্ট করলেই যে আপনার সাহায্য হয়, কিন্তু মেন্টালি সাপোর্ট, যেমন আমি বলি আমার বাবা মা, সেই ক্ষেত্রে আমার বাবা মা ফেনীতে থাকে এখন, আপাতত দেশে, কিন্তু ওনার দেশের বাইরেই চলে যাবে। তো যখন থাকে তখন হচ্ছে যে আমার যখনই প্রয়োজন হয় তারা এসে যাচ্ছে আমার কাছে, বা আমার হাজব্যান্ড বছরে 2-3 বার আসছে, কিন্তু আসার পরে সে এক ধরনের সাপোর্ট দিচ্ছে যে আমার কাজগুলো করে দিচ্ছে। আর আসার আগে যেটা করছে, যখন সে অ্যাবসেন্ট, আমার কোথায় গেলে কি হবে বা আমি কি করতে পারি আইডিয়া দিচ্ছে, কোনো জটিল কোনো বিষয় নিয়ে সে আমাকে সলিউশন দিচ্ছে যে এটা করতে
করতে পারো। এই যে সাপোর্টটা একটু যদি মেয়েরা পায়, আমার মনে হয় যে মেয়েরা আরও অনেক বড় কিছু করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের জীবনে ফ্রেন্ড, ফ্যামিলি সবারই সাপোর্ট খুব দরকার। সাপোর্ট পেলে মেয়েরা অনেক দূরে এগিয়ে যাবে। বাহ, চমৎকার। আমরা বর্ণালী আপুর কাছেও এসে শুনি যে এই যে পারিবারিক সাপোর্টের বিষয়টা বা সহায়তা বা মানসিক একটা শক্তি সঞ্চারণ করা পরিবারের কাছ থেকে আসা কত গুরুত্বপূর্ণ। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। মানসিকভাবে তারা যখন শক্তিটা পায় পরিবার থেকে, তখন কিন্তু তার গতিটা অনেক বেশি বৃদ্ধি পায়। ভিতরটা যখন মজবুত হয়, পায়ের নিচটা যখন মজবুত হয়, তখন তার চলার যে স্পৃহাটা ছিল দ্বিগুণ হয়ে যায়। আর তখন সে কিন্তু পুরোটাই ঢেলে দিতে পারে। তখন আর শুধু পরিবারের বোঝা বয়ে গেলাম বলে তার দুঃখ থাকে না। তখন সে নিজেকে স্প্রেড করতে পারে, চারিদিকে বিস্তৃত করতে পারে, নিজের কোনো ইচ্ছেগুলো পূরণ করতে পারে, শখগুলো পূরণ করতে পারে। তাকে অবদমিত হতে হয় না। তার মানে সে সব দিক থেকে স্ফুরণ ঘটে, তার কাজের স্ফুরণ ঘটে, তার মানসিক স্ফুরণ ঘটে, তার সব দিকে সে ডালপালা মেলে পরিপূর্ণ একজন মানবী হয়ে গড়ে ওঠে। সুন্দর বলেছেন। আমরা আসবো সুমি আপুর কাছে, কিন্তু একটা বিরতি থেকে এসে আমরা একটা বিরতির সময় চেয়ে নিচ্ছি এবং ফিরে এসে জুমের বন্ধুদের সাথে আরো আড্ডা হবে, স্টুডিওতে আরো আড্ডা হবে। থাকুন আমাদের সঙ্গে। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডা, এবং আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা আছেন, আমাদের স্টুডিওতে 3 জন বন্ধু আছেন। পারিবারিক সহায়তার বিষয়ে একটা কথা হচ্ছিল, এবং সেটা আমাদের যে কারো এগিয়ে যাওয়ার জন্য একটা মারাত্মক ভালো ভূমিকা রাখেই। তো সেই বিষয়ে আপনার কি বলবার আছে সুমি আপু, আপনার কাছে শুনি। সেটা হচ্ছে যে আমরা নারীরা তো বললামই আমরা ঘরে বাইরে কাজ করতে হয়, সেক্ষেত্রে পরিবারের সাপোর্টটা আসলে খুবই দরকার। আমরা যদি সাপোর্টটা না পাই, আমরা আসলে দুদিক সামলাতে কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমি আমার বাবা মার দিক থেকে প্লাস আমার হাজব্যান্ডের দিক থেকে আমি সবসময় সাপোর্ট পেয়ে যাচ্ছি, যার কারণে আমি আমার কাজটাকে এখনও ধরে রাখতে পেরেছি বা আমি অনেক অনেক দূর এগিয়ে যেতে পারছি। কারণ আমি দেখা যায় যে বাসায় আমার সব কিছুই করছি, আমি আবার বাইরেও বের হচ্ছি। বাইরে যখন বের হতে হচ্ছে, দেখা যায় অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক দূরে যেতে হচ্ছে, কিন্তু আমাদের বাচ্চাদের রাখবে কে, বাচ্চারা কোথায় থাকবে। দেখা যায় কখনো ওর বাবা সময় দিচ্ছে, কখনো ওর নানা নানি সময় দিচ্ছে। তো এই যে সাপোর্টগুলা, এটা যদি আমি না পেতাম, আমি বাসা থেকে বের হতে পারতাম না, আমি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতাম না। ঠিক তাই। ফিরে যখন আবার বাসায় আসছি, দেখা যায় আমি অনেকটুকু সাপোর্ট বলতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, আমার বাচ্চারা আমাকে হেল্প করছে, কারণ ওরা জানে যে ওর মা বের হয়েছে কাজে, ফিরে আসছে, এখন মাকে একটু সাপোর্ট করি। দেখা যায় যে আমার বাবা মার কাছে আমার বাচ্চারা থাকে, সেখান থেকে আমি ভালো সাপোর্ট পাচ্ছি। তো এই যে ফ্যামিলির কাছ থেকে যে সাপোর্টগুলো পাওয়া, সেটা যদি আমরা একজন নারী হিসেবে না পাই, তাহলে তো আমাদের আসলে খুবই কঠিন হয়ে যায়। কিছু করতে যদি চাই, তখন দেখা যায় যে পারা যায় না, ভিতর থেকে সেই শক্তিটা আসে না। একদমই তাই। এবং সাথে আরেকটা বিষয়, আমি নারীদেরকে মানে নারীরা তো গুণী বটেই, কিন্তু আমি নারীদেরকে আরেকটু বেশি করে গুণী বলি সবসময় এই কারণে, কারণ আমার কাছে মনে হয় নারীদেরকে কিছু দিলে নারীরা সেটা গুণ করে আবার বাড়িয়ে তারপর ফেরত দেন। তো সেই ক্ষেত্রে যখন পরিবার থেকে আপনি এই সাপোর্টটা পাচ্ছেন, একটা সহায়তা পাচ্ছেন, মন থেকেও আসে না যে এই পরিবারটার প্রত্যেকটা মানুষ আমাকে এত সহায়তা করছে, ফিরে এসে আমি ওদেরকে আরো দ্বিগুণ সহায়তা করব, সেই ইচ্ছেটাও জাগে আসলে, তাই না? তো সেই ক্ষেত্রে পরিবারের সহায়তা তারা যখন দিচ্ছেন, তারা শুধু দিচ্ছে আর আপনি নিচ্ছেন এটাও না, বরং নারীরা কিন্তু আসলে সেগুলো ফেরতও দেন, যত্ন, আদর, মায়া সবকিছু দিয়ে, কোনো কিছু দিয়েই হোক। একেবারেই তাই। বর্ণালী আপু, আরও তো কিছু পরিবেশনা না শুনলেই হয় না, একজন গানের পাখি আছে আমাদের কাছে, তো আমরা একটু আরেকটা কিছু শুনতে পারি কিনা আজকের বিষয়ে? আজকের বিষয়ে ঘর থেকে বের হওয়ার মুহূর্তে মনে হলো যে নারীরা এখনও যারা কষ্ট পাচ্ছে, কাজ করার পরেও নিজের সেই যোগ্য জায়গাটা করে নিতে পারছে না। এটা এই আপু যেমন পাচ্ছেন, সবাই কিন্তু এটা পাচ্ছেন না, তবে সবার পাওয়া উচিত বলে আমি মনে করি। আমি শিল্পীর মাধ্যমে, শিল্পীর সেই গানের মাধ্যমে বিষয়টা তুলে ধরছি। কাঙালিনী সুফিয়ার কণ্ঠে গীতিকার শেখ ওয়াহিদুর রহমান এবং সুরকার আনিসুর রহমানের
একটি বিখ্যাত গান, যদিও কণ্ঠটা আজকে একটু ঝামেলা করছে। তারপর আমরা আড্ডা দিচ্ছি, আমরা শুনে ফেলি, চলুন গল্পে গল্পে করে ফেলি। জি। কত কষ্ট করে আমি কামাই রোজগার করে আনি, কত কষ্ট করে আমি কামাই রোজগার করে আনি, তবু বুইরার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। কোদালে কাটিয়া মাটি হাতুড়ি দিয়া পাথর ভাঙি, কোদালে কাটিয়া মাটি হাতুড়ি দিয়া পাথর ভাঙি, মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি, তবু বুইরার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে। আহা, কি চমৎকার, কি সুন্দর, অসাধারণ একটা গান। আপনি একদম মানে মনে হলো যে এই কাঙালিনী সুফিয়ার যে গানটা, এই গানটা আমি মনে করি যে এটা ভীষণ ভীষণ আমাদের মন ছুঁয়েছে, কারণ তিনি যখন গানটা করেছেন পুরো দেশ জুড়ে গানটা নিয়ে একটা সাড়া পড়ে গেল, এবং সেই গানটা এখন পর্যন্ত যখনই শুনি ওনার কণ্ঠে যে আবেগ, ওনার কণ্ঠে যে কষ্ট, সেটা এত ফুটে উঠেছে। এবং তারপর থেকে দেখা যাচ্ছে আপনিও গানটা যখন গাইলেন একেবারে মনে হলো সেই সময় ওনার কণ্ঠেই শুনছিলাম, তো সেরকম একটা আবহ তৈরি হলো। বেশ চমৎকার, অনেক ধন্যবাদ। দীপা আপুর কাছে আসি। একটা বিষয় থাকে যে হেরে যায় মানুষ, এবং হেরে যাওয়ার যে একটা ডিপ্রেশন থাকে, সেই ডিপ্রেশন থেকে অনেক সময় দেখা যায় যে সন্তানেরাও সাহায্য করে কিনা, বা পোস্টপার্টামের পরে যখন সন্তানেরা বড় হয়, তো সন্তানরা আসলে আপনাকে জীবনে কিভাবে শক্তি যোগায়, সেই বিষয়টা একটু জানতে চাই। সন্তানরা তো একটা মায়ের শক্তি, আর সন্তান আছে বলেই মা পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখে। তো আমি যদি আজকের কথা বলি, আমার বাচ্চারা একজন হচ্ছে 10 বছর আর একজন হচ্ছে 6 বছর। আমি তাদেরকে কিন্তু কুমিল্লাতে রেখে আসছি। তো আমার বিভিন্ন সময় কাজ থাকে ঢাকায় বা যেখানেই যাই, ইভেন আমি দেশের বাইরেও, আমি লাস্ট ইয়ার বা এই বছরও আমি দেশের বাইরে গিয়েছি লন্ডনে, তো সেখানেও কিন্তু আমি বাচ্চাদের রেখে গেছি। ওরা তো এখন আমাকে আসলে আমার কাজে হেল্প করার মতো এখনও সেই বড়টা হয়নি যে মাকে ওই সাপোর্টটা করি, বাট এই যে আমাকে ছাড়া তারা থাকছে, এই যে এখন আমাকে আজকে আমি যখন স্কুল থেকে ড্রপ করে বাসায় দিয়ে তারপর যখন আসলাম, ছোটোজনকে দিয়ে এসছি, বড়জন আরেকজন হেল্প করেছে। তো বাসায় ড্রপ করে যখন আসছি, তারা কিন্তু বায়না করছে না, খুব ছোট থেকেই তারা দেখে বড় হচ্ছে যে মা কাজ করছে, মাকে বাইরে যেতে হবে, হ্যাঁ মাকে সাহায্য করতে হবে। তারা বায়না এতটুকুই থাকে যে ঠিক আছে তুমি যাচ্ছ, আমার জন্য এটা এনো। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, ও তো আমাকে সাপোর্ট করছে, আচ্ছা এটা আমি নিয়ে যাই, ও খুশি হবে। তো নেক্সট টাইম যখন সে আমাকে আরও সাপোর্ট করতে পারে, তো এই সাপোর্টটা আমি আমার ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে পাচ্ছি। যখন বড় হবে পাচ্ছেন, এটা কিন্তু বীজটা বপনও মনে হয় আপনি করেছেন, কারণ এটা তো আসলে আপনি যেটা পাচ্ছেন সেটা হয়তো আপনারই শেখানো একটা ব্যবহার। অবশ্যই 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 সেটা যখনই দেখতাম যে হ্যাঁ, অনেক সময় হয় না, আমি অনেকের কাছে গল্প শুনি যে না আমার বাচ্চা আমাকে ছাড়া থাকছে না, বা ও আমাকে ছাড়া খেতে চাচ্ছে না। আমি আসলে ওই যে বললাম, যখন আমি বিজনেস শুরু করি তখন আমার ছেলের 5 বছর আর মেয়ের হচ্ছে একদম 0, মানে 1 বছর হয়নি টোটালি। তো দেখা যাচ্ছে ওই তখন থেকে কিন্তু আমার ছোটো মেয়েটা আমাকে সাপোর্ট করছে। আমার ওই ছোটো মেয়েটা বোঝা যাচ্ছে যে আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, সেই থেকে এখন পর্যন্ত ওর কাছে বাচ্চারা থাকে। তো ওরা
বুঝে গেছে যে আমি যদি আমার মা যদি না থাকে আমাকে সাপোর্ট করার জন্য যে ওরা আছে, তো ওদের সাথে ওর যে একটা বন্ডিং হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাকে খুব বেশি মানে ইয়ে হতে হয় না, যে টেনশন করতে হয় না যে না ওরা আসলে কি করছে, ওদের খাওয়া হচ্ছে কিনা, ঘুম হচ্ছে কিনা। আমি আসলে ওই ব্যাপারটা আমার যে হেল্পিং হ্যান্ড তাকেও ওভাবে আমি শিখিয়ে নিয়েছি, আবার বাচ্চাকেও সেভাবে আমি আসলে গড়ে নিয়েছি যে না এভাবেই করতে হবে, জীবনের সাথে যেভাবে দরকার সেভাবে সেট করে নিয়েছি। ঝর্ণা আপু, আপনার সাথে এখন আবার একটু কথা বলার চেষ্টা করি, দেখি এখন পারি কিনা। ঝর্ণা আপু একটু আনমিউট করে নেবেন। এখন ঝর্ণা আপুকে জিজ্ঞেস করি কোথা থেকে আপু যুক্ত হয়েছেন। আমি ঢাকার খিলগাঁও এলাকা থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, আমি আপনাকে অনেক ঢাকা থেকেই যুক্ত হয়েছেন এবং আপনি হলো আমাদের বর্ণালী আপুর পরিচিত, তাই তো? আপনিও কবিতা করেন আমি শুনেছি, তো আমি জানতে চাই আর কিছু করা হয় কিনা কবিতার সাথে সাথে। আমি জব করেছি দীর্ঘ 23 বছর, বর্তমানে স্বেচ্ছা অবসরে আছি। আমি ফার্স্ট ফাইন্যান্স প্রোগ্রামে দীর্ঘদিন চাকরিরত ছিলাম। আপনাকে লেডিস ক্লাবে অনেক অনেক স্বাগতম। খুব খুশি হয়েছি যে আপনি বর্ণালী আপুর মাধ্যমে হলো বা তার কারণে হলো আমাদের সাথে যুক্ত হয়েছেন। এসে একটু জানতে চাই যে দীর্ঘ সময় চাকরির সূত্রতার পরে, চাকরির সাথে একটা সম্পর্ক থাকার পরে যখন আপনি মনে হয়েছে যে স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন, সেটাও একটা বড় মানসিক সিদ্ধান্ত, তাই তো? তো সেই সিদ্ধান্তে উপনীত যখন হতে পারলেন, আমি একটু জানতে চাই যে সেই সময় কি ভাবছিলেন, কিভাবে এই শক্তি সঞ্চারণ করলেন নিজের ভেতর? আসলে চাকরিটা প্রত্যেকটা মেয়ের জন্য আমি মনে করি যে আমরা যখন পড়াশোনা করি একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হয় যে সার্টিফিকেটটাকে শুধু ফাইল বন্ধ করে রাখার জন্য, আলমারিতে তুলে রাখার জন্য, কিংবা মানুষকে বলার জন্য যে আমি ওই ডিগ্রি ধারণ করেছি, তা কিন্তু নয়। বরং আমি মনে করি আমি যে কষ্ট করে এই অর্জনটা করলাম এইটাকেও আমার কাজে লাগাতে হবে, এবং সেই চিন্তা থেকে আমি চাকরিতে জয়েন করি, এবং অবশ্যই সেটা পরিবারের জন্য, পরিবারের প্রয়োজনে। কিন্তু একটা সময় গিয়ে আমার মনে হলো যে আমার পরিবারের আমাকে প্রয়োজন আছে। এখন এই অবস্থায় আমার যে প্রয়োজনটা ছিল সেটা হয়তো অনেকখানি আমার পূরণ হয়েছে, কিন্তু আর বাকি যেটা আমার পরিবারের চাহিদা, আমার সন্তানদের চাহিদা, সেই চাহিদাটার দিকেও আমাকে মূল্যায়ন করতে হবে, এবং তাদের এই মূল্যায়নের প্রেক্ষিতেই আমি সিদ্ধান্ত নিই চাকরি থেকে স্বেচ্ছা অবসর। চমৎকার, খুব ভালো লাগলো আপু। সিদ্ধান্তটা সঠিক ছিল। আপু ভালো লাগলো আপনার কাছ থেকে শুনে, আসলে অনুপ্রেরণা দেবার মতোই কথা। আমরা এখন এসে একটু কথা বলতে চাই। আমাদের সাথে কে কে আছে? খুকু আপু আছে, সোনিয়া আপু আছে, হাসিনা আপু আছে, তানিয়া আপু আছে, বেলি আপুর সাথে কথা হয়েছে, শামিমা আপুর সাথে একটু কথা বলি। শামিমা আপু কি আজকে নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে? অডিও কানেক্ট হচ্ছে না আপুর, যেহেতু তানিয়া আপুর সাথে একটু কথা বলি। তানিয়া আপু, আপনি হলো সবসময় অনেক রকম কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখেন, নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখার একটা চেষ্টা থাকে, একটা নিজেকে হাসি মুখে রাখারও একটা চেষ্টা থাকে। নিজের ব্যক্তিত্বের এই বিষয়টা আসলে তৈরি করার পেছনে আলাদা কোনো এফোর্ট দিতে হয়েছে কিনা, বা এভাবেই আপনি বড় হয়েছেন কিনা, সেই বিষয়টা জানতে চাই। ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে। আর আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, সব সময়ের মতো সুন্দর লাগছে। আর আমি আসলে চেষ্টা করি, ছোটবেলা থেকে আমি যেই ধরনের ফ্যামিলি বিলং করেছি এবং যেই ধরনের আমাদের এলাকার যে পরিবেশ ছিল, তো আমরা সবাই মানে মোটামুটি আমাদের আশেপাশের সারাউন্ডিং এরিয়াতে যে ফ্যামিলিগুলো ছিল সবাই দেখতাম ছোটবেলা থেকে একটি কিছু না কিছু করছে, সে ছেলে হোক মেয়ে হোক। আমরা কখনো এই বাধাটা আমাদের ফ্যামিলি থেকে পাই নাই যে তুমি এইটা করবা না, তুমি ওইটা করবা না, তুমি এইখানে যাবা না, তুমি এখন সন্ধ্যা হয়েছে কেন বের হচ্ছ, তুমি এখন বের হইতে পারবা না, তুমি এই জায়গায় যেতে পারবা না, এরকম কখনো পাই নাই। তো আমরা কখনো ওই ছেলে মেয়ে আমাদের ভাই বোনদের মধ্যে এই তফাৎটা কখনো আমাদের ফ্যামিলিতে পাই নাই। শুধু আমার মা বাবা না, আমার কাজিনদেরকেও আমি কখনো এরকম দেখি নাই, আমার চাচা চাচি অথবা মামা মামি এরকম কখনো আমি পাই নাই।
তো সেই জন্য আমি ছোটবেলা থেকে যেহেতু ওই জিনিসটা আমার মধ্যে ছিল না যে ছেলে এটা করতে পারবে, মেয়ে এটা করতে পারবে, তো সেই জন্য আমি সব কাজেই অ্যাক্টিভ ছিলাম। খেলাধুলা বলেন, কোনো মানে ছোটবেলা থেকেই হয়তো আমি সেলাই করতাম, সেলাই করে কিছু ইনকাম করতাম, অথবা ছোটবেলা থেকে হয়তো পার্লারের মানে মানে সাজাতাম কাউকে, ওখান থেকে হয়তো কিছু টাকা না হলেও কেউ আমাকে একটা কিছু গিফট করতো। এবং আমার মনে হয় যে এখান থেকে টাকা মানে সবসময় টাকাই না, বরং অনুপ্রেরণা থেকেও আসলে নিজেকে কিছু না কিছু শিখিয়ে রাখা, নিজেকে অ্যাক্টিভ রাখা, দ্যাটস হোয়াট ওয়াজ ইম্পর্টেন্ট আপু। বেশ চমৎকার এবং শুনেও ভাল লাগছে, আমার খুব ভাল লাগছে। আমরা বিরতির সময় হয়ে গেছে যেহেতু, এসে আর কিছু শুনবো, আমাদের বাকি বন্ধুদের সাথেও কথা হবে। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে আসলাম। আমাদের শেষ 30 মিনিটের আড্ডা বাকি আছে। এই সময়টা এসেই আসলে আরও অনেক গল্প বেড়ে যায়, আরও অনেক কিছু জানতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে। আপনারাও যারা যারা যুক্ত হয়ে গেছেন জুমের মাধ্যমে, তাদের সবাইকে স্বাগতম। যারা যুক্ত হতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, চলে আসবেন আড্ডা দিতে। এসে দীপাপুর কাছে জানতে চাই যে নিজের কর্ম কখন নিজের শক্তি হয়ে যায়, সেটা একটু শুনতে চাই। আমার কর্ম তখনই আমার শক্তি হয়েছে যখন দেখেছি যে, আমি যদি বলি আমার বিজনেসের ক্ষেত্রে, যখন দেখেছি যে আমি আস্তে আস্তে সাকসেস হচ্ছি এবং ছোট্ট একটা 17,000 টাকার বিজনেসকে আমি আজকে এই পর্যায়ে আনতে পেরেছি। মাত্র 17,000 টাকা আপনি শুরু করেছিলেন? 17,000 টাকা, এই জন্য আমি বলেছি আমার ক্যাপিটালটা। তো এখন আমার যে পর্যায়টা আছে, আমি যে এই পর্যায়টা নিয়ে আসতে পেরেছি, তো এটাকেই আমার কাছে মনে হয় যে এটা আমার অনেক বেশি শক্তি। আর এই যে এখনকার অবস্থানটা কিন্তু আমাকে 5 বছর পরে কি হবে সেই অবস্থানটা স্বপ্ন দেখাচ্ছে। বাহ। এসে আমরা সুমি আপুর কাছে জানতে চাই যে এই বিষয়টা নিয়ে, যে নিজের কর্ম যখন নিজের শক্তি হয়ে যায় সেই সময়টা কখন, এবং এই সময়টার অনুধাবন আপনার কখন এসেছে? দীপাপু যেটা বললেন, যে কাজটা যখন আসলে পজিটিভ, সেটা দেখতে পারি যে আমার কাজটা আমার মতোই হচ্ছে, যে আমি যেটা আশা করছি আমি সেটাই পাচ্ছি, আমার কাজটা আমার মতোই হচ্ছে, তখন আমার ভিতর থেকে একটা শক্তি কাজ করে যে হ্যাঁ, আমি আরও দূর যেতে পারবো, সামনের দিকে কাজ করতে পারবো। তখন একটা চলে আসে যে না, আমি পারবো, আমাকে পারতে হবে। তো দেখা যায় যে প্রথম যখন শুরু করি, আপুর মতোই করিয়ে বলি, প্রথম যখন শুরু করি তখন তো অল্প কিছু ক্যাপিটাল দিয়ে, তখন তো চিন্তা হয়নি যে এত দূর আসতে পারবো। সেই দেশি তন্তুজ ফার্স্টে যখন ওপেন করি, তখন সবার কাছে পরিচিতি করানোটা, প্লাস হচ্ছে আমার অনলাইনটা ধরা, এটা টাফ ছিল। তখন আস্তে আস্তে যখন আমার 64 জেলায় আমার প্রোডাক্ট চলে গেছে, দেশি তন্তুজের প্রোডাক্ট 64 জেলায় চলে গেছে, তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি পারবো। আমার তখন শক্তি ভিতর থেকেই চলে আসছে যে না, আমাকে এটা ধরে রাখতে হবে, আমি এটা পারবো এবং সামনের দিকে ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো। আমাদেরও তাই প্রত্যাশা। আপনারা প্রত্যেকেই যেহেতু এসে, আমি বলবো যে অনেক উদ্যোক্তা আছেন, হাজার হাজার লক্ষ উদ্যোক্তা আছেন বাংলাদেশে এখন নারী হিসেবে। তো সবার মাধ্যমে সবার সামনে এসে যাওয়া এবং জাতীয় পর্যায়ে একটা টেলিভিশনে এসে আপনারা নিজেদের ব্যবসা নিয়ে কথা বলতে পারছেন, সেটাও কিন্তু একটা অর্জন এবং আপনাদেরকে সেটার জন্য কংগ্রেচুলেশনস। বর্ণালী আপুর কাছে এসে জানতে চাই, আপনি বললেনই যে গান আপনার শক্তি, কবিতা আপনার শক্তি। তো সেই ক্ষেত্রে ভেঙে পড়ার কোনো দিন মনে আছে কিনা, যে সময় আপনার মনে হয়েছে যে না, আসলে গানটাই আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আমার কর্ম আমার শক্তি হয়ে গেল? শুধু গান নয়, আমি লেখালেখিও করি। তো এই লেখালেখি করতে গিয়ে অনেকেই যেমন সামনের দিকটা দেখে, আমিও সামনের দিকটা দেখি। আমার মনে হচ্ছে অনেক পরে যদি এমন হয় যে আমি কিছুই না, এই আত্ম উপলব্ধি থেকে যদি আমার আসে, তো তাহলে আমি কিন্তু এখন আর আমি শূন্য থাকবো না, আমি এখন নিজেকে তৈরি করতে পারবো। তো এ বিষয়ে আমার ছোট্ট একটু লেখা আছে, আমি একটু অনুমতি হলে পড়তে পারি? যে বর্তমানে থেকে আমি আরও ভবিষ্যৎ দর্শন করে আমি একটা দেখার চেষ্টা করেছি যে আমি কিছুই না, এই অবস্থাটা যখন আমি দেখছি তার পরিপ্রেক্ষিতে লেখা। বেলা শেষে নিজেকে নিয়ে বলার মতো কিছু খুঁজে পাই না। চারপাশের নিবিড় মায়াগুলো যখন যেদিকে নিয়ে গেছে সেদিকে গিয়েছি। যেভাবে যা বলেছে কর্তব্য ভেবে
তা পালন করেছি। কখনো পুষ্পহার, কখনো কথার খঞ্জনা দিয়ে গলায় যা পড়িয়েছে খুশি হয়ে তা মেনে নিয়েছি। সবার ইচ্ছের গুরুত্ব বহন করে নিজের ইচ্ছের কথা ভাবারই সময় মেলেনি। সবাইকে কদর করলেও নিজেকে জানার সুযোগ হয়নি। মনে পড়ে হাজার লোকের ভিড়ে একজন দেখিয়েছিল আলোর সুড়ঙ্গ। ওই দেখ তোর ভোর, যা ওই দিকে যা। আলোকিত পথকে আগুন ভেবে ও পথে যাওয়া হয়ে ওঠেনি আর। তারপর বন্দিত্বের শৃঙ্খলিত পথে কেটে গেছে হাজারো অমাবস্যার রাত। আলোর স্ফুলিঙ্গ ঢেকে গিয়ে চিরতরে মিশে গেছে নিশানা দিগ্বিজয়ের। অবেলায় আজ মনে হয় মিছেই বনছায়া ভেবে আঁধারে কেটেছে বেলা। খেলেছি বিদিশার ঘোরে খেলা, হেরেছি সকল সুখের কারাবাসে আপন ঠিকানা। এখন যখন ঘোর অন্ধকার অমাবস্যা মোর, করি খোঁজ আপন আলোর ভোর। অস্তাপারের কোথায় নিশানা, লক্ষ নক্ষত্র পুঞ্জ লোকেও মিলে না তো ঠিকানা। চমৎকার চমৎকার, খুব সুন্দর হয়েছে। আপনার লেখার হাতও যে এত ভালো সেটাও জেনে খুব খুশি হলাম। আমাদের সাথে হাসিনা আপু আছেন, হাসিনা আপুর কাছে আসতে চাই। ভীষণ শক্তিশালী নারী তিনি, এবং আমাদের সাথে আমাদের লেডিস ক্লাবে অনেক নারীরা আছেন যারা ভীষণ শক্তিশালী। আপনাদের সবাইকে তো একটু এক্সট্রা সাধুবাদ জানাতেই হবে। এত শক্তি কোথা থেকে আসে হাসিনা আপু, সেটা জানতে চাই। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, অনেক ধন্যবাদ। আর আলোচনাগুলো শুনতেছিলাম, সব নারীদের শক্তির জাদুগুলো খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, শক্তিটা হচ্ছে কি আসলে নিজের ইচ্ছাটা, সাহসটা সবার আগে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে, যে নিজের যদি ইচ্ছাটা থাকে ওইটার পথ খুঁজে পাওয়া যায়। তখন নিজের ইচ্ছাটা থাকলে ওইটা গোপন করা যায় যে আমি কোন জায়গায় বা কার কাছে বললে, কোথায় গেলে, কার সহযোগিতায় এই ইচ্ছাটা আমি পূরণ করতে পারবো। ওই রাস্তাটা বের হওয়ার একটা উপায় বের হয়ে আসে। আর সাহস, নিজের সাহস তো অবশ্যই থাকতে হবে, কারণ নিজের সাহস না থাকলে মানুষের ভরসা করা সাহস, কে আমাকে এগিয়ে দিবে, কার সাথে করে যাব, এগুলো দিয়ে আসলে বেশিক্ষণ চলা যায় না বা বেশি দূরে এগোনো যায় না। আপু অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সুন্দর করে বললেন বুঝিয়ে। শামিমা আপুর কাছে একটু এসে জানতে চাই যে শামিমা আপু একটু আনমিউট করবেন এবং আজকের বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাই এবং আপনার শক্তির উৎস কি সেটা শুনে নিতে চাই। শুভ সন্ধ্যা সবাইকে। চমৎকার একটা বিষয়। আসলেই নিজের শক্তি হলো মূল অক্সিজেন বলা যায়। একটা প্রবাদ আছে বাংলায় যে বল বল বল, বাহুবলে সত্যিকারের বল। সেটা হলো যে নিজের ইন্সপিরেশন, নিজের আগ্রহ, এটাই হলো আসল শক্তি। যে কোনো কিছু করার কথা চিন্তা করলে, আরেকটা বিষয় আমরা বলি যে 100 দিন থিঙ্কিং করো, 100 দিন থিঙ্কিং করলে তাহলে দাঁড়ায় কি 3 মাস 10 দিন, এবং লেগে থাকো, জেগে থাকো। এই যে কিছু কথাগুলো আছে, এগুলো হলো যে এই নিজস্ব শক্তিটাকে উজ্জীবিত করার জন্য, জাগিয়ে তোলার জন্য কিছু টুলস। আর একটা কথা বলা হয় যে তুমি বাচ্চাটাকে ওই সাবজেক্টে পড়াও না কেন, বমকে এটা করো না কেন। আসলে এগুলো হলো যে একটা অ্যাডিশনাল সাপোর্ট বলা যায়, কিন্তু শক্তির জন্য মূল হলো নিজস্বতা, ভিতর থেকে আসতে হবে। আমি যদি এটা না চাই, আমাকে কেউ জোর করে বা বল প্রয়োগ করে বা যে কোনো কিছু করে বলুক না কেন, কিন্তু এটা কখনোই আমার নিজস্বতা আসবে না, আর শক্তি হিসাবে এটা রূপান্তরিত হবে না। ঠিক তাই, একদমই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে জানালেন। আপুকে অনেক ধন্যবাদ, বেশ চমৎকার বলেন আপনি। তরু আপুর কাছে আসতে চাই। তরু আপু, আমি বরাবরই একটা জিনিস খেয়াল করি, যেটা হলো যে নারীদের আসলে ধৈর্য, সহ্য ক্ষমতা, এরকম নানান কিছু প্রচুর বেশি। তো এই যে নারীরা যখনই সুযোগ হয় বা যখন জ্বলে উঠতে হয়, সেই সময় নারীরা কোথা থেকে একটা শক্তি সঞ্চারণ করে ওনারা জেগে ওঠেন এবং খুব
শক্তিশালীভাবেই একটা পরিস্থিতিকে হ্যান্ডেল করেন। তো এই বিষয়টা আপনার কাছে আমি একটু জানতে চাই নারীত্বের অনুভূতি থেকে, যে কোথা থেকে এরকম শক্তি পায় নারীরা। আপু ধন্যবাদ, খুব সুন্দর একটা বিষয়। আসলে প্রত্যেকটা মানুষেরই নিজের উপরে নিজের শক্তিতে বলিয়ান হওয়া উচিত। আর যেমন ধরেন আমি যে কাজটা করি না কেন সেই ক্ষেত্রে যদি আমি সফলতা পাই তাহলে কিন্তু আমি নিজের ভিতর থেকে একটা শক্তি আমার সঞ্চার হয় এবং সেই প্রভাবটা কিন্তু আমার আশেপাশে সবার উপর পড়ে। তো একটা কথা কি আপু, যে আসলে নিজের শক্তির উপর নিজে যদি আমরা একটা শক্ত প্ল্যাটফর্মের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে নারীরা কখনো এগিয়ে যেতে পারবে না। আর ধৈর্য শক্তি যেটা বলেন না কেন, নারীরা আসলে থেকে থেকে শিখে, বাস্তবতার ভিতর থেকে থেকে শিখে শিখে তারা এমন একটা শক্ত অবস্থান সৃষ্টি করে, সেই থেকে তাদের কিন্তু সফলতা আসে। আমি আমার মাকে দেখেছি, আমার শাশুড়িকে দেখেছি, তারা কিন্তু তাদের অবস্থানগুলো সবসময় খুব শক্তিশালী ছিল। সেখান থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি এবং আমি চেষ্টা করেছি যে আমি আমার পরিবারকে বা আমার সন্তানদেরকে সেইভাবে হলো গড়ে তুলতে। এবং আমি মনে করি আমি আমার খুব একটা ভালো অবস্থানে নিজেকে নিতে পেরেছি, এটা আমি মনে করি। আপনি নিজের শক্তিটা পরিবারের ওপরও দিয়ে দিচ্ছেন এবং নারীদের কি ক্ষমতা, তাই না? একটা নারী যদি আসলে চান তাহলে নিজের শক্তিটাকে কতভাবে কত জায়গায় ছড়িয়ে দিতে পারেন, কিন্তু কমে না, বাড়ে, তাই না? শক্তি ছড়িয়ে দিলে। ফাহিমা আপু আছেন, আরও অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, মমি আপু, ইফ, ফারহানা, নার্গিস আপু, খুকু আপু, মরিয়ম আপু, রীতা আপু, মুক্তি আপু, আরও দেখছি নাহিদা নেলি আপু আছেন আমাদের সাথে। সবার সাথেই একটু একটু করে কথা হবে। ফিরে এসে আপনাদের সাথে ছোট ছোট শব্দ হলো আমি কথা বলার চেষ্টা করব। একটা বিরতি নিয়ে নিচ্ছি, থাকুন সঙ্গেই। দেখতে দেখতে বেলা গড়িয়ে যেভাবে সন্ধে চলে আসে, আমাদের সন্ধ্যাটা গড়িয়েও একেবারে লেডিস ক্লাবের শেষ প্রান্তে চলে এসেছে এবং আমাদের সাথে অনেক বন্ধুরা জুমে যুক্ত হয়েছেন। আমাদের স্টুডিওর বন্ধুদের কাছ থেকে তাদের অনেক অনুভূতির বহিঃপ্রকাশ আমরা শুনেছি, কিন্তু আপনাদের কাছ থেকেও শুনবার কিছু বাকি আছে। জুমে প্রচুর বন্ধু আছেন আজকে, আমাদের জুমটা একেবারে ভরপুর, তাই সবার কাছ থেকে দু লাইন করে ছোট করে শুনবো। সবার আগে ফাহিমা আপুর কাছে আসি। ফাহিমা আপু, আপনার কাছে শক্তির উৎসটা আসলে জানতেই হবে, কারণ আপনি খুব কম্পিটিটিভ একটা সময়ে এসে খুব বিশেষ একটা বাচ্চাকে একই সাথে লালন করছেন এবং সাথে নিজেকে প্রচুর ব্যস্ত রাখছেন, অনেক অর্জন আপনার উদ্যোক্তা হিসাবে। তো আমি জানতে চাই সবকিছু মিলে আসলে জীবনে এই যে জ্বলে ওঠা বা নিজেকে সবসময় পরিশ্রমী রাখা, সেটার ব্যালেন্সটা কিভাবে করছেন, ছোট্ট করে শুনবো। ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা সবাইকে। স্টুডিও আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। দীপা আপু, আমার প্রিয় দীপা আপু এবং ফারজানা আপু, আপনাদেরকে অনেক সুন্দর লাগছে, অভিনন্দন আপনাদেরকে। তা আমার কাজের ক্ষেত্রে আমার সবচেয়ে বড়টা হচ্ছে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস। আমি সবসময় নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখি যে এটা আমি করব, মানে করেই ছাড়ি। মানে যেটা আমি টার্গেট করি যে আমি এটা করব, মানে যে কোনো বাধা আসলেও দেখা যাচ্ছে ওটা আমি মানে ম্যানেজ করার চেষ্টা করি এবং ওটা মানে কথা দিয়ে কথা রাখা এবং আমার মাথার মধ্যে থাকে যে আমি এটা করবো, ইনশাল্লাহ করে ছাড়ি। আমাদের সবারই আত্মবিশ্বাস, ধৈর্য এবং পরিশ্রম করে গেলে আমার মনে হয় যে এই সবাই সাকসেস হতে পারবে, বিশেষ করে আমরা নারীরা। অনেক ধন্যবাদ। আমরা এসে নাহিদা নেলি আপুর কাছে আসতে পারি। নাহিদা নেলি আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে আজকের বিষয় নিজেই নিজের শক্তি, আপনার কিছু বলবার আছে কিনা, ছোট্ট করে শুনি। সন্ধ্যা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলে নিজের শক্তিটাই আসলে নিজের কাছে অনেক বড়। নিজের আত্মবিশ্বাসটা থাকলেই আসলে কিন্তু কোনো বাধাই কিন্তু বাধা না। নিজেকে আসলে নিজে পরিশ্রমী আত্মবিশ্বাস করতেই হবে, তখন হয়তো আর কখনো যতই বাধা আসুক আমরা কিন্তু কখনো সেই বাধা পেরিয়ে যেতেই পারি। কোনো বাধাই কিন্তু আমাদের একেবারেই তাই আপু, অনেক ধন্যবাদ। মুক্তি আপুর কাছে এসে শুনি। মুক্তি আপু, একটু আনমিউট করে কিছু বলুন আজকের বিষয়। আসসালামু আলাইকুম। খুব সুন্দর লাগছে। আমি শক্তি পাই যখন আমি টাঙ্গাইলে শাড়ি সার্চ দিতে গেলাম, দেখলাম যে আমাদের এই মিষ্টি মেয়েটা এত সুন্দর সুন্দর অ্যাড দেখি, কিন্তু আমি ওই পেজ থেকে শাড়ির অর্ডার দিয়েছি। আর শক্তি তুমি যদি চাও, দেখো সামনে আমাদের আরেকজন শক্তি বসে আছে, দীপা। ওকে দেখলে এমনি শক্তি চলে আসে। ও যে এত গুণে গুণান্বিত। ওর সাথে আমার জার্নি হয়েছে যে লন্ডনে। খুব লক্ষ্মী একটা মেয়ে।
আজকে স্টুডিওতে দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। আপু আপনাকেও ধন্যবাদ। খুকু আপুর কাছে আসি। খুকু আপু, জাফরিন আক্তার খুকু আপু, আনমিউট করে আজকের বিষয়ে 2 লাইন বলুন। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে নিজের নারী শক্তি তো যখন নারী ছিলাম না, মেয়ে ছিলাম, তখন থেকেই একটা শক্তি কাজ করছে, আত্মবিশ্বাস আর নিজের উপরে একটা কনফিডেন্স, মানে জেদ, যে আমাকে করতে হবে, আমাকে না করতেছে করতে পারবো না, আমি করব। এই জেদটাই আমার লাইফে প্রচুর কাজ করছে এবং তাহলে সেই প্রচুর পর্যায়ে জেদ আজকে থাকতে হবে, তাই না? জেদটা চমৎকার। থাকতে হবে, তখন মেয়ে ছিলাম। হ্যাঁ, এবং এই জেদের প্র্যাকটিসটা আসলে কিছু কিছু ক্ষেত্রে ভালো, তাই না? মমি আপুর কাছে আসি। মমি সুফিয়ান আপু একজন উদ্যোক্তা, এবং যখন অনলাইনের বিজনেস নিয়ে নারীরা এত সচেতন না, তারও অনেক আগে থেকে তিনি উদ্যোক্তা এবং তার ফিজিক্যাল শপ তখন থেকেই আছে, এবং এখন তিনি অনলাইনেও এসে একইভাবে রাজত্ব করছেন। তো আমি জানতে চাই যে শক্তি আসলে যোগায় কারা, বা পারিবারিক সহায়তা কতটুকু ছিল? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা খুবই চমৎকার আপু, একদম মানে শুনলেই মনের ভিতর কেমন যেন একটা স্পিরিট জেগে ওঠে, মানে নিজেই নিজের শক্তি। আসলে আমরা প্রত্যেকটা নারী নিজেই নিজের শক্তি বলে মনে করি। সবচেয়ে বড় কথা, আমরা নিজেরা যদি চেষ্টা না করি, নিজের মনোবল যদি শক্ত না হয়, তাহলে আমরা মনে হয় না কোনো কাজ করতে পারবো। প্রত্যেকটা নারীকেই নিজের মনোবল শক্ত করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যর স্বাদ খুবই তিতো আবার মিষ্টি, কারণ ধৈর্য না ধরলে কোনো কিছুতেই সফলতা অর্জন করা যায় না। আর তারপর থেকে আমরা আরেকটা সহযোগিতা পাচ্ছি নেক্সাস টেলিভিশনকে, আবার তোমাদের মতো সব আপুদের কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনছি, এতে আমাদের মতো উদ্যোক্তারা আরো উৎসাহিত হচ্ছে, কাজের প্রতি আরো স্পিরিট বেড়ে যাচ্ছে। ধন্যবাদ মমি আপু, অনেক অনেক ধন্যবাদ। মরিয়ম আপুর কাছে আসতে চাই। হতাশা তো জীবনে আসে, আপনি তো জানেন যে জীবনে অনেকভাবে মানুষ হতাশ হয়। তো হতাশার পরে আসলে নারীদের কি করা উচিত, কিভাবে নিজের শক্তিতে জ্বলে ওঠা উচিত? শুভ সন্ধ্যা সবাইকে। নীলাম্বরী শাড়ি পরে আজ সবাই শক্তিতে জ্বলে উঠবে। অহনা, তুমি নীল শাড়ি পরেছো, নীল একটা শক্তি আমি মনে করি। আপনার সাথে মিল। তো হ্যাঁ, হতাশার পরে আসলে শক্তি সঞ্চয় করতে হবে, সেটা নিজ থেকে আসতে হবে, এবং আমার স্থির হতে হবে যে আমি এটা থেকে বের হয়ে আসবো। প্রতিটি নারীর কিছু না কিছু কম বেশি গুণ থাকে, সেই গুণগুলাই একটা কাজের মাধ্যমে শক্তি হয়ে প্রকাশ পায়। সেই শক্তিকে ধরে রাখতে হবে এবং হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। আমার কাজ করে আমার কাজের মাধ্যমে দেখাতে হবে যে আমি হতাশ হতে তাই। ইভ ফারহানা নার্গিস আপুর কাছে আসি। ইভ ফারহানা নার্গিস আপুর কাছে এসে আমি জানতে চাই যে আপনি আসলে ভেঙে পড়ার সময়টা নিজেকে কিভাবে আবার জাগিয়ে তোলেন, আবার কর্মক্ষম করেন? আসসালামু আলাইকুম। ভেঙে পড়ি যখন সবার বিট্রামি দেখি, সবাই পিছে ফেলে চলে যায়, হ্যাঁ, তারপরে একা ফেলে রেখে যায়, তখন খুব খারাপ লাগে। তখন মনে হয় যে না, ওরা যা করছে ওরা ওদের দিক দিয়ে ঠিক আছে, আমি কেন বসে থাকবো? আমিও তো পারি আগাতে, আমারও তো পা আছে, আমারও তো হাত আছে, আল্লাহ তো আমাকেও অনেক কিছু দিছে, তাহলে সেই নিয়ামতটা আল্লাহ আমি কেন শুকরিয়া আদায় করবো না? এই স্পৃহা থেকে তখন আমি নিজেই আল্লাহর রহমতে চলতেছি, আল্লাহর রহমতে চলবো। সবার দোয়াই আমার আম্মু আর নেক্সাস ক্লাসে অনেক ধন্যবাদ। রীতা দিদি, আপনার আর আমার আজকে অনেক মিল, আমরা আজকে একদম ম্যাচিং করেছি। আপনার কাছে এসে একটু নিজের শক্তি নিজেই, এই বিষয়ে কিছু শুনি 2 লাইন। ধন্যবাদ আহনা, সবাইকে শুভ সন্ধ্যা। তোমাকে ওই কালারটা দেখে আমি এটা পরে ফেললাম, জামাটা আমি নিজেই করেছি। সুন্দর। 6টার থেকেই দেখি কিন্তু বুঝতে পারি না। যাই হোক, আর নিজের শক্তিটা হচ্ছে যে কাজটা করি, ঘরে হোক বাইরে হোক, সে কাজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস যদি থাকে তাহলে সামনের দিকে এগোনো যায়, এবং স্বপ্নটা একটু একটু করে হলেও সত্যি হয়, স্বপ্ন চূড়ায় পৌঁছানো যায়। অনেক ধন্যবাদ। জুমের বন্ধুরা এত চমৎকার কথা বলেন। এসে একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। আপনাদের 3 জনের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম, জানলাম। 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এসে দীপা আপুর কাছে একটু বিদায় শুনি। শেষ পর্যন্ত হচ্ছে জুমে যারা ছিলেন তারা খুব চমৎকার কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে।
ফাহিমা আপু, মুক্তি আপুকে তো চিনি। আর নেক্সাসকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আড্ডায় আমাদেরকে নিয়ে আসার জন্য। ওই যে বললাম মনের কথা বলার জন্য নেক্সাস একটা জায়গা করে দিয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ। আমি সুমি আপুর কাছে আসি, ছোট করে বিদায় দিয়ে দিই। অসংখ্য ধন্যবাদ জুমে যারা জয়েন করেছেন, আপনাদের সবার কথা শুনলাম, খুবই ভালো লাগলো। এবং আসলে আমরা নিজেরাই নিজেদের শক্তি, আমরা নারীরা আসলে প্রত্যেকটা নারী আমরা নিজেরা নিজেদের শক্তি। এবং আজকে আপনাদেরকে স্টুডিওতে পেয়েছি, আপনাদেরকে পরবর্তীতে শক্তি হিসেবে আমাদের জুমেও চাই ইনশাআল্লাহ। আমরা একটু বর্ণালী আপুর কাছে শেষ মুহূর্তে কিছু শুনি। নিজেই নিজের শক্তি, নিজের শক্তিতে জেগে উঠব, জ্বলে উঠব এবং এগিয়ে যাব, এই হোক আমাদের স্লোগান। বা চমৎকার একটা স্লোগান দিয়ে আজকের আমাদের এই মুহূর্তটা আসলে শেষ হলো। আমরা লেডিস ক্লাবে বরাবরই নারীরা নারীদের শক্তি হয়ে কাজে লাগতে চাই এবং আমরা সবসময় চেষ্টা করেছি যাতে নারীরা নারীদের শক্তির উৎস হন, সহযোগিতা করেন এবং সেভাবেই চলছে আমাদের এই অভ্যেস। আমাদের সেই অভ্যেস থাকুক, সেই প্রত্যাশায় আজকের মতো লেডিস ক্লাব থেকে বিদায় নিচ্ছি।